শহর নিয়ে তার যে চিন্তা চেতনা আছে সেটি কিভাবে বাস্তবে রূপ দিতে চান সেই রূপরেখা সামনে থেকে দেখার জন্য আমি আমাদের যেই আমন্ত্রিত অতিথিবৃন্দ মঞ্চে আবিষ্ট আছেন তাদেরকে অনুরোধ করব সামনে থেকে সকলকে উপস্থাপন করার জন্য। সকলকে আমরা নিচে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা শুনবো জনবান্ধব এই প্রকল্পের বিস্তারিত মোহাম্মদ খোরশেদ আলমের কাছ থেকে। আমন্ত্রিত অতিথিরা আসন গ্রহণের পরে কিন্তু আমরা শুরু করব আমাদের আবারও শুভেচ্ছা বক্তব্য। এটি শুধু শুভেচ্ছা বক্তব্য নয়, তার আসলে যে স্বপ্ন শহরকে নিয়ে আছে, যেটি তিনি প্রান্তিক পর্যায়ে সকলের মাঝে পৌঁছে দিতে চান, সেটি কিন্তু আমরা তার কাছ থেকে ধারণা নিব এবং আমাদের যারা সহযোদ্ধা আপনারা রয়েছেন আপনাদেরকেও দিক নির্দেশনামূলক বক্তব্য তিনি উপস্থাপন করবেন, কিভাবে আপনারা দেশের সকল প্রান্তে পৌঁছে দিতে পারেন আমাদের স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডের স্বপ্নকে, এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কিভাবে কাজ করবেন সেই রূপরেখাও কিন্তু তিনি আপনাদেরকে উপস্থাপন করবেন। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্বপ্নদ্রষ্টা খোরশেদ আলমকে। খোরশেদ আলম। Thank you. Assalamu alaikum and শুভ নববর্ষ। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে যারা সুদূর বিভিন্ন জায়গা থেকে আজকের এই সমাবেশে আজকের এই অনুষ্ঠানে যোগদান করেছেন, সকল নারী পুরুষ বয়স্ক বাচ্চা এবং মুরব্বীগণ, আজকের এই শুভ নতুন দিনে নতুন বছরের নতুন দিনে আমার এবং আমাদের স্বপ্ন শহরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম। আসলে স্বপ্ন শহর শুনতে কেন যেন মনে হয় স্বপ্নের মতোই, এবং আমাদের যে পরিকল্পনা আমাদের যে প্ল্যানিংগুলো সাজিয়েছি আমরা, আসলে এটা একটা স্বপ্নের মতোই রয়েছে, কিন্তু এই স্বপ্ন এখন আর স্বপ্ন নয়, স্বপ্নটা বাস্তব রূপ ধারণ করতে যাচ্ছে। এই বাস্তব রূপ ধারণের এক জলজন্ত উদাহরণ হলো আজকের এই সমাবেশ, আজকের এই আগমন, আজকের এই যে জায়গায় আমরা প্রজেক্ট করতে যাব সেই জায়গার উপরে দাঁড়িয়ে আমরা কথা বলতে পারছি। এক্ষেত্রে এই সুযোগ করে দেওয়ার জন্য যাদের কাছ থেকে আমরা ল্যান্ড নিয়েছি, যারা আমাদেরকে এই জমি সহায়তা করছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সিটিম্যাক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, সিটিম্যাক্স গ্রুপের চেয়ারম্যান, সিটিম্যাক্স গ্রুপের ডিএমডি এবং সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দদের ধন্যবাদ জানাই। আমি আমার স্বপ্ন শহর প্রকল্পের সকল পরিচালক বৃন্দ, সকল শুভাকাঙ্ক্ষী, আমাদের ডিএমডি সাহেব, আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব এবং আমাদের চেয়ারম্যান সাহেবকে। চেয়ারম্যান সাহেবের শুধু বর্ণনা আপনারা সবাই জানেন, আমার চাইতে বেশি জানেন হয়তো। আপনারা যারা এখানে এসটিমি হয়েছেন, বেশ কিছুদিন আমার অনেকভাবে অনেক জায়গায় এই অ্যাপার্টমেন্ট আমাদের স্বপ্ন শহর নিয়ে অনেকগুলো প্রকল্পের আমরা অনুষ্ঠান করেছি। সেই অনুষ্ঠানে অনেক পরিচিত মুখ দেখতে পাচ্ছি, যা একই কথা হয়তো বারবার বলে যাচ্ছি, একই রকম ভাবে কথা বলছি ঠিকই, কিন্তু আসলে এই স্বপ্ন শহরের বর্ণনাটা বলে বোঝানো যায় না, এটা শেষ নাই। এটা এক বৃহৎ মহাযজ্ঞ কার্যবিধি, যেখানে জীবনের নিরাপত্তার জন্য, জীবনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, জীবনকে একটা ডিসিপ্লিন লাইফে পরিচালনা করার জন্য যে ধরনের আবাসন ব্যবস্থা থাকা দরকার, সেই আবাসন ব্যবস্থা নিয়েই
আমরা আমাদের পরিকল্পনা, আমরা আমাদের চিন্তা ভাবনা, আমাদের সমস্ত ডিজাইন ওই চিন্তা ভাবনাকে মাথায় রেখে করেছি। এবং এই ডিজাইনগুলো, এই চিন্তা ভাবনাগুলো এসছে জীবনের বাস্তব অভিজ্ঞতার দিক থেকে। আমরা যদি এই প্রকল্পতে আসতে চাই, সর্বোপরি বলতে চাই যে আপনারা যারা এখানে এসএমই হিসাবে বলেন আর আমাদের নতুন ক্লায়েন্ট স্বপ্ন শহরের সাথে সঙ্গী হিসাবে এগিয়ে আসবেন, তাদের প্রতি সদয় দৃষ্টি রেখে আমাদের মহামান্য চেয়ারম্যান সাহেব মার্কেটিং যে পলিসিটা তৈরি হয়ে আসছেন, একটা সময় আমি ভাবতাম আমি জাপান গার্ডেন্সের দিকে যখন মার্কেটিং শুরু করে দিই, ডোর 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 নক করার পলিসি, এটা প্রথম আমার আবিষ্কার ছিল। পরবর্তী পর্যায়ে আমি ভাবতাম যে মোটামুটি আমি মনে হয় বাংলাদেশে খারাপ না, ভালোই একজন মার্কেটার। কিন্তু আমি যখন এই আমাদের স্বপ্ন শহরের চেয়ারম্যান সাহেব রফিকুল আমিন সাহেবের স্বর্ণাপন্ন হলাম, তার কাছে গেলাম, তার মার্কেটিং পলিসির কাছে শুনে আমি নিজে বললাম তার কাছে আমি খুবই তুচ্ছ একজন মানুষ। উনি মার্কেটিং এর এক জনক না, শুধু আমি বলতে চাই বাংলাদেশের নতুন কারিগরের মান এবং মননের সমন্বয়ের কারিগর উনি কিভাবে কি তৈরি করে ফেলেন, কিভাবে এক একজনের শুধু নিজস্ব বেনিফিট না, যারা ক্লায়েন্ট তাদের বেনিফিটের কথা চিন্তা করে, যারা ক্লায়েন্টকে তৈরি করবেন, রূপান্তর করবেন, যারা এসএমই হবেন, যারা আমাদের কোম্পানির সাথে সম্পৃক্ত থাকবেন, তাদের স্বার্থের কথা চিন্তা করে সমস্ত কিছু মানে মাথায় রেখে এবং কোম্পানিকে যাতে কিনা সুস্থ সুন্দরভাবে নিজস্ব গন্তব্যস্থলে নিয়ে যাওয়া যায়, এই প্ল্যানিংটা মাথায় রেখে উনি মার্কেটিং পলিসিতে সাজিয়েছেন। সাজানোর পরবর্তী পর্যায়ে আমি যখন তাদের সাথে শেয়ার করে আসছি, অদ্ভুত তার প্ল্যানিং। উনি হলেন প্ল্যানিং এর মাস্টার, আর আমার উপরে একটা বিশাল দায়িত্ব দেওয়া আছে যে আমি কনস্ট্রাকশনের ডিজাইন, ড্রয়িং, প্ল্যানিং নিয়ে এগিয়ে যাওয়ার মাস্টার হিসেবে এখানে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আজকে যদি বলতে চাই আমাদের এই স্বপ্ন শহর প্রকল্পের মধ্যে আমি জাস্ট এতটুকু বলতে চাই কি কি জিনিস আমরা সুবিধাভাবে রাখছি। বলছি যে স্যাটেলাইট সিটিটা কি, অনেকেই হয়তো বুঝতে পারি না, অনেকে হয়তো টাউনশিপ প্রজেক্ট মনে করি, টাউন মনে করি, কিন্তু স্যাটেলাইট সিটির ডিটেলস বর্ণনাটা হয়তো আমরা জানতে পারি না। স্যাটেলাইট সিটি হলো এমন একটা সিটি যেখানে জীবনযাপনের সকল সুবিধা বিদ্যমান থাকবে। সকল সুবিধা কি বুঝায়? সকল সুবিধা বলতে যদি বলি, একমাত্র সিকিউরিটি, সেফটি জোন, স্কুল, মসজিদ, কমিউনিটি সেন্টার, শপিং জোন, অফিস এবং যত প্রকার আনুষঙ্গিক সাপোর্ট থাকে যেমন জিম, সুইমিং পুল, সবকিছু ঊর্ধ্বে থাকবে আমাদের, এবং সবকিছু সমন্বয়ে সুন্দর পরিবেশের মাধ্যমে সুন্দর সুশৃঙ্খলভাবে 50% জায়গা খালি রেখে আমরা আমাদের এই প্রকল্পটা গড়ে তুলছি। এই 50% জায়গার মধ্যে গ্রিন, সবুজ এবং রাস্তার পাশাপাশি আমাদের বাচ্চাদের শৈশব কাল থেকে বেড়ে ওঠার জন্য একটা উন্মুক্ত সিকিউর একটা প্লেস, খেলাধুলার কিছু জায়গা, সবকিছু মাথায় রেখে আমাদের এই পরিকল্পনা। তাহলে আমরা যদি বলতে চাই স্যাটেলাইট সিটি বর্ণনার দিক থেকে, একটা বিল্ডিং এর কাছে যদি যাই, আমার যে বিল্ডিংটা আমি থাকবো সেই বিল্ডিংটা কেমন হতে পারে যদি এইরকম ভাবে বলি। মিস্টার আরিফ, আমার ল্যাপটপটা চালু করো। সেক্ষেত্রে আমাদের বিল্ডিংটা হতে পারে এমন যে বিল্ডিংটা আমরা শুধু বিল্ডিং হিসাবেই দেখবো না। আমরা যারা গুলশান বনানী অথবা মিরপুর, উত্তরা থেকে থাকি না কেন, তাদের দেখা যাচ্ছে যে আমরা বিল্ডিং এর নিচে পার্কিং রাখার পর সাথে সাথে ছোট্ট একটা অফিস রুম অথবা রিসেপশনের মধ্যে থাকা হয়, তারপর লিফট দিয়ে যে উপরে যে বেশ সুন্দর অ্যাপার্টমেন্ট পাওয়া যায়, রাইট? তাই নাকি? কিন্তু আমরা বলতে চাই আমাদের স্বপ্ন শহরের মধ্যে এই প্রতিটা বিল্ডিং এর নিচে তাদের রিসেপশন ফ্লোর থাকবে, বিশাল রিসেপশন ফ্লোর। সাউন্ডটা কম করে দাও, বা এটা পরে করো, পরে দেখাচ্ছি, ওকে, একটু পরে, সরি, কথা বলতে ডিস্টার্ব হচ্ছে, পরে দিচ্ছে। আমাদের রিসেপশনে থাকবে অনেক ওয়াইড, প্রায় 4000 স্কোয়ার ফিটের আমার রিসেপশন, যেখানে আপনার একটা 5 স্টার হোটেলের রিসেপশনের চাইতো আমি মনে করি আমাদের রিসেপশনটা বড়। দ্যাট মিনস প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিল্ডিং এক একটা 5 স্টার হোটেলের প্যাটার্ন, এবং সেই সার্ভিসটা দিয়েই আমরা এটাকে গড়ে তুলছি। প্যারালালি একই বিল্ডিং এর নিচে আমাদের
একটা কফি শপ থাকবে, একই বিল্ডিং এর নিচে একটা সুপার কনভিনিয়েন্ট স্টোর থাকবে। সুপার শপ বলতে যেটা বোঝায় ছোট্ট পরিসরের স্মার্ট মুদি দোকান। যদি বিশ্লেষণে যাওয়া হয়, প্যারালালি আমাদের মডার্ন লিফট দিয়ে মাধ্যমে আমরা এক এক জায়গায় বিল্ডিং এ যা যা রুমে চলে যাব। রুমের ডিজাইনগুলো আমরা এভাবে করেছি, প্রত্যেকটা রুম থেকে এই বিল্ডিংগুলো শুধু থাকার জায়গায় না, স্মার্ট পদ্ধতির মাধ্যমে অল্প জায়গার মধ্যে কিভাবে পরিপাটি জীবনযাপন করা যায়, কিভাবে এটাকে গুছিয়ে চলা যায়, সেই শিক্ষাটুকু আমরা এই প্রজেক্ট থেকে, এই প্রকল্প থেকে নিজেরা বসবাস করার মাধ্যমে আমরা জানতে পারবো এবং উপভোগ করতে পারবো এবং শিখতে পারবো। শুধু নিজেদের শিক্ষা নয়, আমাদের নেক্সট জেনারেশনের কথা মাথায় রেখে, আমাদের বাচ্চাদের কথা মাথায় রেখে তারা যেন ডিসিপ্লিন ভাবে আগামী দিনগুলোকে একটা সুন্দর পরিবেশে বড় হতে পারে। পাশে নেবার যেন একই সম মনে হয়, আশেপাশের ব্যক্তির সাথে যেন, বাচ্চাদের সাথে যেন তারা ওপেন ভাবে মেলামেশা খোলামেলা ভাবে চলাফেরা করতে পারে, সেই ধরনের কথা মাথায় রেখেও আমরা এই পরিকল্পনা প্রজেক্টটাকে সাজিয়েছি। প্যারালালি আমরা আরেকটা জিনিস করেছি, আমরা এই 750 স্কয়ার ফিট ফ্ল্যাটের মধ্যে 2টা বেড, 2টা টয়লেট, একটা বারান্দা এবং ওপেন ড্রয়িং কাম ডাইনিং একত্রে করে রাখা, যেখানে আপনি রুম মেইন রোড থেকে দরজাটা খুললেই ওয়াইড স্পেস খোলামেলা মনে হবে না যে এটা একটা ছোট্ট পরিবেশের অ্যাপার্টমেন্টে আসছি। এবং প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ করে আমরা ক্যাবিনেটের অপশন রেখেছি, যে ক্যাবিনেটগুলোর মধ্যে সমস্ত ডিসিপ্লিন ভাবে জীবনযাপনের এবং প্রতিদিনের নিত্যদিনের প্রয়োজনীয় সামগ্রীগুলো ডিসিপ্লিন ওয়াইজ রাখা যায়। এইভাবে মাথায় রেখে আমরা পুরোপুরি অ্যাপার্টমেন্টটাও সাজিয়েছি। শুধু তাই না, আমাদের রিসেপশনের মধ্যে যে কফি শপটা, ক্যাফেটেরিয়াটা রেখেছি, 2টা কাউন্টার রাখি। যেহেতু একটা স্মার্ট ফ্ল্যাট, যেখানে একটা ছোট্ট আকারের ফ্ল্যাট, এই ফ্ল্যাটের মধ্যে আপনারা যদি কাউকে কোনো গেস্ট আসেন, যদি একান্তই কাছের গেস্ট না হয়, তাকে কিন্তু ওই রিসেপশনের ফ্লোরে বসে, কফি শপে বসেই তাকে একটা কফি খাওয়ায়, একটা সিঙ্গারা বা একটা কেক খাওয়াই দিয়ে বিদায় করতে পারছেন গল্প করে, তাই নাকি? এবং তাতে করে কেননা এই ছোট্ট ফ্ল্যাটের মধ্যে যেন তাদেরকে আবার নিয়ে বাসার মধ্যে আলাদাভাবে একটা মানে ঝামেলা তৈরি করতে না হয়, এটাও একটা বড় প্লাস পয়েন্ট হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। দ্বিতীয়ত হলো, এই ছোট্ট ফ্ল্যাটের উপরে যদিও আপনার একটা ফ্ল্যাট, আপনার বাচ্চা পড়াশোনা করছে, আপনি অফিস থেকে আসার পর একটু নামাজে দাঁড়াবেন, দেখা যাচ্ছে তার যদি ডিস্টার্ব যেন না হয়, হয় বাচ্চা পড়তে গেলে আপনার ডিস্টার্ব হবে, অথবা আপনি নামাজ পড়তে গেলে বাচ্চা ডিস্টার্ব হবে। এটা কথা মাথায় রেখে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিল্ডিং এর উপরে আমার একটা নামাজের জায়গা রেখেছি। জাস্ট লিফট থেকে উপরে উঠলেই একটা দারুণ একটা জায়গা, নামাজের প্লেস, যেখানে যে আপনাদের সালাত আদায় করতে পারবেন। প্যারালালি আমি দ্বিতীয়ত বলতে চাই, আমাদের এই প্রজেক্টের মধ্যে সবচেয়ে বড় যে লক্ষণীয় ব্যাপার, আফটার সার্ভিস সেন্টার এবং মেইনটেনেন্স সেন্টার। প্রত্যেকটা জায়গায় আমরা যারা ডেভেলপার, বিল্ডিং তৈরি করার পর বিল্ডিংগুলোকে যখন হ্যান্ডওভার করে দিই, তখন ওই বিল্ডিং এর ক্রেতাগুলো কয়েকজনকে ডেকে এনে তাদের সাথে মিলে একটা কমিটি গঠন করে থাকি। কিন্তু এই কমিটি গঠন করার মধ্যে আমরা একই জায়গার একই ফ্ল্যাট মালিকের মধ্যে 2টা ভাগে ভাগ করে ফেলতেছি। যারা শাসক গোষ্ঠীর মতো, তারা বলতে চায় যে ইয়েস, এটা করবা না, ওটা করবা না, আর আরেকজন মানতে চায় না যে আমিও তো তার মতো একই ফ্ল্যাটের মালিক, তাহলে আমি তার কথা শুনতে যাবো কেন? এটা আমরা ডেভেলপারের দোষ, আমরা এটা অপরাধ করে যাচ্ছি। কিন্তু আমাদের এই স্বপ্ন সহ প্রকল্পগুলো আমরা নিজেদের মেইনটেনেন্সের কোম্পানির আওতাধীন ধারা পরিচালিত করব। তাতে করে কোনোভাবেই সবাই একই সমমনা মানসিকতা নিয়ে ভাইয়ের মতো করে, বন্ধুত্বের মতো করে একই বাসায় একই ফ্ল্যাটে ডিসিপ্লিনতা সহকারে বেড়ে উঠতে পারবেন, বসবাস করতে পারবেন। প্যারালালি আমরা আরেকটা দিক লক্ষ্য করতে পারি যে যখন কোনো বাসায় একটু পুরাতন হলেই, অথবা ইলেকট্রিক সার্ভিস একটু প্রবলেম দেখা দেয়, শর্ট সার্কিট হয়ে গেছে, অথবা শাওয়ার পরে মানে বাথরুম থেকে শাওয়ারে পানি বেরোচ্ছে, তখন ওয়াইফ তার হাজবেন্ডকে ফোন দিচ্ছে, এই কোথায় তুমি, অথবা ফোন ধরছে না, তখন কিন্তু হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটু রাগারাগি হয়ে যায় যে আমি এত বড় আর্জেন্ট প্রয়োজন, তোমাকে কল দিচ্ছি, তুমি কিন্তু ফোন ধরছো না। কেননা সে হয়তো ব্যস্ত ছিল। কি হচ্ছে, এই ব্যাপার, ছোট্টখাটো ব্যাপার, যে পানি সরকার সার্কিট পড়ে গেছে, তাদের জন্য আমরা আমাদের হাজবেন্ডদেরকে অথবা তাদের
ফ্যামিলি কাউকে নক করার প্রয়োজন হবে না। উনি রিসেপশনে কল করবেন, ইনস্ট্যান্ট 5 মিনিটের মধ্যে যে কোনো সমস্যার সমাধান করার জন্য আমাদের ইনস্ট্যান্ট টিম থাকবে। মিন্স জীবনযাপনকে অতি সহজ করে সাজিয়েছি আমাদের এই প্রকল্পের মাধ্যমে। দ্যাট মিন্স আমাদের এখানে শুধু বিজনেস করে, আপনারা যারা এখানে এসএমই শুনেছি যে এসএমই ম্যাক্সিমাম লোকজনে আমরা এখানে এসেছেন, শুধু এসএমই বলতেই বলবো না, আপনারা নিজেরাও এই একটা কমপ্লেক্সের একজন মালিকানা হয়ে গর্বিত মালিক হওয়ার এবং আগামী জেনারেশন, নেক্সট জেনারেশনকে সুস্থ সুন্দরভাবে বড় হওয়ার জন্য সুযোগ দান করবেন বলে আমি বিশ্বাস করি। যদি আপনারা কেউ দূর দূরান্ত থেকে থাকেন, কিন্তু ঢাকায় সবাই কেউ না কাউকে আসতেই হয়, তারা যদি না বাসায় ফ্ল্যাটে যদি নাই বা থাকেন, যদি ভাড়া দেন, যে ভাড়া দেওয়ার পর ভাড়ার টাকা দিয়ে আপনার যে কিস্তিটা পরবর্তী পর্যায়ে কিস্তি পরিশোধ করার অপরচুনিটি এখান থেকে হয়ে যাবে। প্যারালালি শুধু কিস্তি পরিশোধই না, বরঞ্চ বেশ কিছু টাকা আপনি আপনার নিজস্ব জায়গায় নিজস্ব পকেটেও এভরি মান্থ আর্ন করতে পারবেন। সুতরাং আমি যদি বলতে চাই, এখানকার সিস্টেম অনুযায়ী আমাদের এই প্রজেক্টের প্ল্যানিং এবং আগামী বিগত দিনের যে ভূমিকম্প হয়ে গেল, ভূমিকম্পের কথা মাথায় রেখে আমাদের ডিজাইন, আমাদের আগামী দিনের ভবিষ্যতের বাচ্চাদের কথা মাথায় রেখে তাদের সুন্দর একটা পরিবেশ, আমাদের বর্তমান সুবিধাগুলোকে মাথায় রেখে যে ধরনের মডার্ন ফ্যাসিলিটিস, সবকিছুর সমন্বয়ই হলো এই স্বপ্ন শহরের প্রত্যেকটা প্রকল্প, প্রত্যেকটা বিল্ডিং, প্রত্যেকটা কমপ্লেক্স। তো আপনারা আমাদের যাদের সহায়ক হয়ে, আমাদের সঙ্গী হয়ে এই স্বপ্ন শহরের সাথে পথ চলার জন্য মন স্থির করেছেন, তাদেরকে আমি আমার এই স্বপ্ন শহরের পক্ষ থেকে, স্বপ্ন শহরের ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে সাদর আমন্ত্রণ জানাই, সাধুবাদ জানাই। এবং যে স্বপ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অনেকের মধ্যে হয়তো স্বপ্ন থাকে যে আসলে কি এরকম করা সম্ভব হবে কিনা, আসলে কি এরকম হয় কিনা। আসলে হবে, আসলে হচ্ছে, এবং হওয়ার যে লক্ষণ, যে কাজগুলো বিগত দিনগুলোতে প্রায় এত মহৎ পরিকল্পনা, এত বিশাল পরিকল্পনা করতে প্রায় 1 থেকে 1.5 বছর সময় লেগে যায়, আমরা মাত্র 3 মাসের মাথায় আজকে আপনাদের সামনে তুলে ধরতে পারছি কি করছি, কি করব, কি করা যাচ্ছে এবং কিভাবে হবে। এবং যেই আপনাদের সামনে যে বইগুলো বা লিফলেটগুলো পেয়েছেন, সেগুলো কিন্তু জাস্ট ছবি নয়, এটাই কিন্তু আমাদের বাস্তব রূপের বিল্ডিং। এবং ওই বিল্ডিং এর আলোকেই, এই ডিজাইনের আলোকেই আমাদের সমস্ত প্ল্যানিং গুলো সাজানো আছে। আপনারা যারা, আমি আজকে আমাদের ডিটেলস করবো না, দীর্ঘদিন যাবত আপনারা এখানে অনেক দূর থেকে এসছেন, আমাদের আরো অনেক সিনিয়র জ্ঞানীগুণীজন আছেন, আমাদের চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব রয়েছেন, আপনার সামনে আপনাদের অনেক বক্তব্য তুলে ধরবেন। বক্তব্যের চাইতে আমি এর আগে আপনাদের মার্কেটিং ডিটেলস অনেক আলাপ করেছি, কিভাবে আপনারা কেন করবেন, কেনই বা আসবেন। আমাদের ওই মার্কেটিং পলিসি নিয়ে ডিটেলস আমাদের চেয়ারম্যান সাহেব বলবেন, কেন আপনারা এখানে বুকিং করবেন, বুকিং করলে কি ধরনের লাভবান হবেন, আর কেনই বা আপনারা ভবিষ্যৎটাকে সামনের দিকে এগিয়ে যাবেন। এই সুযোগটা আমরা আমাদের কাছ থেকে, চেয়ারম্যান সাহেবের কাছ থেকে আমরা শুনবো। আমি আপনাদের কান্ডারি হিসাবে আমি আমার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি, যেখানে যেখানে যতটুকু দরকার, যেভাবে সাপোর্ট দেওয়া দরকার, আমাদের সেই সাপোর্টটুকু আপনাদের কাছ থেকে আমি আশা করছি, আমরা যেন আমাদের গন্তব্যস্থলে সুস্থ সুন্দরভাবে পৌঁছতে পারি। আমাদের স্বপ্ন রাস্তা পৌঁছানো মানে আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়া এবং আপনাদেরকে সেই স্বপ্ন পূরণ করতে পারা। এখানে আপনাদের স্বল্প স্বল্প আয়ের, স্বল্প স্বল্প অর্জন, স্বল্প স্বল্প ইনভেস্টমেন্ট আমাদের জন্য বৃহৎ এক প্রাপ্তি এবং বৃহৎ এক বড় কিছু গড়ে তোলার এক মহা কর্মযজ্ঞ। এই মহাকর্মযজ্ঞর মধ্যে আমি যদি বলতে চাচ্ছি, আপনারা যারা আমাদের সামনে এই প্রথম পর্যায়ে, প্রথম লগ্নে এগিয়ে এসছেন, আমি আপনাদেরকে সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আবার আপনারা সবাই সুস্থভাবে ফিরে যাবেন, ভালো থাকবেন, ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম।
আমরা শুনছিলাম একজন স্বপ্নবাজ মানুষের কথা। তিনি জানাচ্ছিলেন আসলে কেন আপনারা স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেড স্যাটেলাইট সিটির সঙ্গে সংযুক্ত হবেন। আপনাদের দৃষ্টিনন্দন এবং নান্দনিক একটি প্রকল্প হতে যাচ্ছে আমাদের স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেড স্যাটেলাইট সিটি। আশা করছি সকলে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন এবং কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব আমাদের স্বপ্নের দিকে। এখানে একটি আশার ব্যাপার হচ্ছে আমন্ত্রিত সুধী, আমরা আসলে স্বপ্ন দেখি ঘরে বসে ঘুমিয়ে ঘুমিয়ে, আর আজকে আমরা যে স্বপ্নটি দেখছি সেটি আমাদের স্বপ্নের জায়গায় দাঁড়িয়ে থেকে দেখছি এবং স্বপ্নটি বাস্তবায়ন করার জন্য সকলে কাজ করার জন্য একসাথে সমন্বিতভাবে প্রয়াস চালাচ্ছি। আমরা জানি স্বপ্ন তখনই আসলে বাস্তবতা পায় যখন তা শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না থেকে সঠিক দৃষ্টিভঙ্গি এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে সঠিক মানুষের কাছে পৌঁছে যায়। আমরা এবার শুনবো এমনই একজন সঠিক মানুষের কথা। আমাদের মাঝে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই প্রকল্পের ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হোসাইন ভাইয়াকে। তিনি জানাবেন আসলে আপনাদের সাথে যুক্ত হওয়ার পেছনে তার যেই পরিকল্পনা রয়েছে, রূপরেখা রয়েছে সেটি সম্পর্কে। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেড স্যাটেলাইট সিটির ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হোসাইন ভাইয়াকে। আলহাজ মোহাম্মদ হোসাইন ভাইয়া তিনি জানাবেন তার পরিকল্পনা এবং বাস্তবে রূপ দেওয়ার পেছনে নেপথ্যে আসলে কি কি কাজ হয়েছে এবং আপনাদেরকে একসাথে নিয়ে কি কি কাজ করতে হবে। আমন্ত্রণ জানাচ্ছি আলহাজ মোহাম্মদ হোসাইন ভাইয়াকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বপ্নের শহর প্রপার্টিজ লিমিটেড কর্তৃক আয়োজিত আজকের স্যাটেলাইট সিটি উদ্বোধন অনুষ্ঠানের সকল অতিথি এবং আজকের সভাপতি এবং আমার সামনে অগণিত এসএমই যারা আছেন সকলকে জানাচ্ছি নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন। স্বপ্নের শহর যে কাজটা করেছেন স্যাটেলাইট সিটি, সেটা আমি 2009 সালে একটা প্রোগ্রামে ঘোষণা দিয়েছিলাম। স্যাটেলাইট সিটি শহরকে ডিসেন্ট্রালাইজ করার জন্য কিন্তু স্যাটেলাইট সিটি ঘোষণা করা হয়েছিল। সেইটা আজকে রূপান্তরিত হতে যাচ্ছে, আমরা রূপ দিতে যাচ্ছি আজকে। স্বপ্নের শহরে যারা ডিরেক্টর আছেন সকলে মিলে এই কাজটা করেছেন। বিশেষ করে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যদি উপস্থিত না থাকতেন আর আপনারা যদি এসএমই না হতেন তাহলে এটা আমরা বাস্তবায়ন করতে পারতাম না। দেশিনীর সাথে সমৃদ্ধ আমরা যারা আছি, দেশিনী পরিবারের সকলকে জানাচ্ছি অভিনন্দন এবং আপনাদের উদ্যোগেই কিন্তু আমরা কাজটা সাকসেসফুল হতে যাচ্ছি। আমাদের স্বপ্ন, বড় বড় স্বপ্ন আছে, স্বপ্নটা বাস্তবায়ন করতে হলে কিছু লোকের দরকার। সেই লোকগুলো আপনারা পেয়েছেন, যেমন রফিকুল আমিন সাহেব আছেন, আমি আছি এবং টিপু আলম আছেন, আমাদের এমডি খুরশেদ আলম আছে স্বপ্ন শহরে, তাছাড়া ডিরেক্টর আছে, অনেক ডিরেক্টর আছেন। সবাই একসাথে যদি কাজ করি প্রতিটা স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবো। তা আমি বলতে চাচ্ছি কাউকে নিয়ে কোনো কথা বলা উচিত নয়। আমাদের অনেক ডিরেক্টর অনেক বক্তৃতা দিয়েছেন, অনেক কথা বলে ফেলছেন, এগুলি বলা উচিত নয়। গোয়ালের দই গোয়ালে কিন্তু কখনো টক বলে না, তারটা মিষ্টি বলে। তো আমি আমারটাকে টক বলতে চাচ্ছি। যখন খেয়ে দেখবে না এটা মিষ্টি, তাইলে কিন্তু হুমড়ি খেয়ে সবাই পড়বে। তাই আমি বলতে চাচ্ছি আপনাদের সকলের উদ্দেশ্যে, আপনারা যারা এসএমই হয়েছেন আরো এসএমই সৃষ্টি করবেন। আমাদের স্বপ্নটা যে আমরা বাস্তবায়ন করতে পারি, স্বপ্নের মধ্যে থেকে গেলে কিন্তু কাজ হবে না আমাদের দ্বারা। তো আমরা চাচ্ছি আমরা যে স্বপ্ন দেখেছি স্বপ্নটা যেন বাস্তবে রূপ দিতে পারি আপনাদের সহযোগিতা। আপনারা না থাকলে কিন্তু আমাদের কাজ হবে না, আপনারাই মেইন সম্পদ আমাদের। তাই আমি চাচ্ছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। যেহেতু আমার বক্তৃতা পড়ে আছেন, আমি আবার পরে বক্তৃতা দিব। রফিকুল আমিন সাহেব প্রেজেন্টেশন করবেন, ওনার প্রেজেন্টেশন দেখার পরে আবার কথা বলবো না আমরা। আল্লাহ হাফেজ সকলকে। অসংখ্য ধন্যবাদ আলহাজ মোহাম্মদ হোসেন সাহেবকে তার মূল্যবান শুভেচ্ছা বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। দর্শক এবং আমাদের আমন্ত্রিত সুধী, একটি প্রকল্পের সাফল্য নির্ভর করে তার বিপণন কৌশল, বিশ্বাসযোগ্যতা, দীর্ঘমেয়াদী সম্ভাবনার উপর। কারণ বিপণন শুধু বিক্রয় নয়, বিপণন হলো মানুষের আস্থা অর্জনের একটি শিল্প। স্বপ্নশহর প্রাইভেট লিমিটেডের এই মহৎ যাত্রায় কিভাবে একটি সুপরিকল্পিত বিপণন কৌশলের মাধ্যমে নিরাপদ বিনিয়োগ, টেকসই উন্নয়ন এবং গ্রাহকের আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে সেটি তুলে ধরবেন আমাদের স্বপ্নদ্রষ্টা, আমাদের পথ প্রদর্শক এবং প্রতিষ্ঠানের রূপকার স্বপ্নশহর প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান জনাব ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন।
আমরা বিশেষভাবে করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাবো। অনুরোধ করছি ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন সাহেবকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডের সকল পরিচালক বৃন্দ, আমাদের দ্বারা আমন্ত্রিত আমরা যে এই প্রজেক্টটা করতে যাচ্ছি সিটিমেড কোম্পানির পূর্বাচল ভ্যালির কর্তৃপক্ষ পরিচালক বৃন্দ, আমাদের সাথে আরো আছেন আমন্ত্রিত বিশেষ অতিথি, আমাদের প্রতিবেশী বাংলাদেশের ফোর্সের সম্মানিত কর্মকর্তারা এবং আমার সামনে উপবিষ্ট অগণিত আমাদের গ্রাহক, আমন্ত্রিত অতিথি, সবাইকে অসংখ্য শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আজকে স্বপ্ন শহরের বিষয়। দেখেন, নামের মধ্যে লুকিয়ে আছে উদ্দেশ্য। নামটাই হচ্ছে স্বপ্ন শহর আর ধরনটা হচ্ছে প্রপার্টিজ। এই কোম্পানির জন্ম হয়েছে গত বছর 30শে সেপ্টেম্বর, কিন্তু এই প্রকল্পের আজকের আনুষ্ঠানিক যাত্রা শুরু করছি আমরা আজকে। এটাই প্রথম প্রকল্প এবং এই প্রকল্পে আমাদেরকে যারা সহযোগিতা করেছেন সিটিমেড কোম্পানি, আমি তাদের কাছে কৃতজ্ঞ যে আমাদেরকে এত সুন্দর একটা ব্যবস্থা অল্প সময়ের মধ্যে করে দিয়েছেন। ওনারা গত 8-10 বছর ধরেই এখানে কাজ করছেন। ওনাদের এখানে অনেকেই, আমি নাম বলতে চাই না, অনেকে এখানে এই প্রকল্পের আবাসন করতে যাচ্ছেন যারা আমাদের প্রতিবেশী হবেন আগামীতে। আমরা একদম ব্র্যান্ড নিউ নতুন বেবি। আমরা এখানে একটা স্বপ্ন শহর গড়ার উদ্যোগ নিয়েছি এবং আমাদের ইয়েতে একটু পিছন দিয়েই আপনারা দেখবেন, মানে রাস্তা থেকে শুরু করে পিছন দিকে আমরা প্রায় 372 বিঘার একটা এমওইউ সাইন করেছি এবং একটা চূড়ান্ত স্বাক্ষর হবে জানুয়ারি মাসের 22 তারিখের দিকে। সেটাও একটা বড় অনুষ্ঠান করার ওনারা হয়তো করবেন, আমি জানি না, কিন্তু আমাকে জানিয়েছেন জানুয়ারি 22 তারিখে একটা চূড়ান্ত চুক্তিপত্র স্বাক্ষর হবে। তো আজকে আপনাদেরকে ডাকার একটাই উদ্দেশ্য, নববর্ষ পালন করব আপনাদের সাথে। অনেক দিন আমার এবং হোসেন সাহেবের দেখা নেই। আপনারা আমাদের আগের থেকেই সম্মানিত গ্রাহক, আরো অন্যান্য আমন্ত্রিত অতিথিও আছেন এখানে। তো আজকে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করে রেখেছি, যে প্রেজেন্টেশনের মূল অংশটুকু হচ্ছে প্রজেক্ট নিয়ে, প্রকল্প নিয়ে কথা বলবেন আমাদের ম্যানেজিং ডিরেক্টর জনাব খোরশেদ আলম আপু। আমি প্রথমে তাকে একটু আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই। ইনি কিন্তু ডেস্টিনির কেউ না, আমাদের আগের পরিচিত কেউ না। উনি কিন্তু ছিলেন আমার একজন, কি বলবো, পাওনাদার। অন্যভাবে উনি আমার সাথে প্রথম দেখা করতে আসেন আমার বিরুদ্ধে অভিযোগ করার জন্য, সেখান থেকে তার সাথে পরিচয়। আপনারা অনেক সময় সিনেমায় দেখবেন, ছেলে মেয়ে রাস্তায় ধাক্কা লাগলে মেয়েকে চোখে দেখো না, ছেলে বলে তুমি তো দেখো না। তারপর দুইজনের মধ্যে কিছুক্ষণ আর্গুমেন্ট হয়, কিছুদিন পরে দেখা যায় দুইজনে বসে ডেটিং করতেছে। আমাদের অবস্থা হয়েছে এরকম, প্রথম আমাদের পরিচয়টা ঝাল দিয়ে, তারপরে ডেটিং, তারপরে ব্যবসা। আমি তার ভিতরে এমন কিছু জিনিস দেখেছি যেটা আমি মনে মনে খুঁজতেছিলাম। আপনারা তাকে যদি চিনতে চান, আমি একটু ছোট্ট করে পরিচয় করা দিই। তার প্রোফাইল অনেক বড়, দীর্ঘদিন জাপানে ছিল। জাপানে যারা থাইকে আসে তাদের সম্বন্ধে আমার একটা চিন্তা ভাবনা কিন্তু ভিন্ন। আমি জাপানে 3 বার যাওয়ার সুযোগ পেয়েছি। তো আমার মনে আছে দ্বিতীয়বার যাওয়ার পরে আমি এক জাপানিজ যে আমাকে এসকর্ট করতেছিল, একটা ছেলে, জাপানি ছেলে যে দোভাষী ছিল, ভালো ইংলিশ বলে, খুবই বিনয়ী। তো আমি তার সামনে মন্তব্য করতেছিলাম যে আগামীতে যদি কখনো বাংলাদেশের লোক একবার হজ করার পরে দ্বিতীয়বার উমরা করার জন্য যাইতে চায়, আমি বলবো অন্তত তৃতীয়বার যেন তারা এই পূর্ব দিকে আইসা উমরা করে যায় জাপানে। জাপানিজদের কাছ থেকে শিখার অনেক কিছু আছে। তাই জাপান সম্বন্ধে আমার চিন্তা অনেক বড়। সেই দেশে অনেকদিন ছিল সে, সেখান থেকে এসে আপনারা অনেকে জানেন বাংলাদেশের মোহাম্মদপুরে, ঢাকাতে যে জাপান গার্ডেন সিটি আপনারা শুনেন, সেটার কিন্তু মানে কি বলবো, ব্রেন চাইল্ড হচ্ছে তার। এই জাপান গার্ডেন সিটি নামটাও দেয়া তার। তো তাকে সেখানে প্রায় 2400 থেকে 2600 ফ্ল্যাট সে মার্কেটিং করেছে
এবং আমি তাকে প্রথমে আপনি করে বলতাম, সে আমার বলে আমি আপনার ছোট ভাই, আমাকে তুমি করে বলবেন। আমি বললাম ভেরি গুড, তুমি তো আরো কাছাকাছি চলে আসছো। যে ওই যে মেহেদী হাসানের একটা গান শুনছিলাম, পেহলে আপ সে তুম সে তু হো গয়া, তাই না, ওই গানের মতো। তো এখন দেখলাম আমরা দুজন ভাইয়ের মতো, একদম ভাই বললে কম হবে, আরো বেশি, একদম মানে একান্ত ব্যক্তিগত কথাবার্তা। আমরা এমন ভাবে ইনফর্মাল কথা বলি যে কোনোদিন বিজনেস পার্টনারের সাথে কোনো বিজনেস পার্টনার এভাবে কথা বলে না। মাঝে মধ্যে সে শখ করে আমার বসও ডাকে, এটা তার শখ। কিন্তু আমরা দুজন কিন্তু কলিগ, ব্যবসায়িক কলিগ। তো এই স্বপ্ন শহর নিয়ে এত দ্রুত আমি মাঠে নামতাম না। এটা নিয়ে স্বপ্ন দেখে আসতেছি 17 সাল থেকে। আমি যখন বিগত স্বৈরাচারী সরকারের রোষান হলে পরে জেলে ছিলাম, তখনই আমি স্বপ্ন দেখতাম যে আমি বের হলে আমাকে যদি গতানুগতিক এমএলএম ব্যবসা করতে না দেয়া হয়, আমি অন্তত রিয়েল এস্টেট ব্যবসা করে আবার লোকজনের একটা কর্মসংস্থানের সৃষ্টি করব। কারণ আমি তখন থেকে স্বপ্ন দেখা শুরু করেছি এবং এমন ভাবে করব কেউ যেন স্বপ্নেও ভাবতে না পারে যে আমি কি করতেছি। আর সেখানে আমি একজনকে ভালো কলিগ পেয়েছি এবং তার যে দক্ষতা, তার যে ভিশন, এটা ভিন্ন কিন্তু অত্যন্ত রুচিশীল একজন লোক। যে একটা অ্যাপার্টমেন্ট কিভাবে করতে হয়, একটা গ্রাহককে কি কি ফিলিংস দিতে হয়, এগুলোও সে বুঝে। আপনারা অনেকে জানেন কক্সবাজারে আমরা একটা কোম্পানি কিনেছি, কনফিগার ইঞ্জিনিয়ারিং লিমিটেড, এবং সেটার একটা 4 তারা হোটেলের বিল্ডিং দাঁড়িয়ে আছে। এটার মালিক কিন্তু সে ছিল, কারণ কনফিগার নামটা কিন্তু তার। এখনো তার কনফিগার নামে অনেকগুলো কোম্পানি আছে, আপনারা চিনেন না, চিনাই দিলাম আপনাকে। এই কোন একটা ঘটনার কাকতালীয় ঘটনায় এই কনফিগারের একটা না দুইটা কোম্পানি আমরা কিনে নিয়েছি, দুটোটারই মালিক সে ছিল, এবং সে জানতো না তার কোম্পানি বিক্রি হয়ে যাচ্ছে, জানতো না। কিন্তু যাই হোক, আমরা সেটা ঘটনাচক্রের মালিক হয়েছি বৈধভাবে, এবং সেটাও সে বুঝতে পেরেছে, এই জন্য এত ঘনিষ্ঠতা। এখন আমি তার সাথে ব্যবসায় নেমেছি আপনাদেরকে নিয়ে, কারণ আমরা আপনাদের স্বপ্ন করতে যাবেন, সে আমার স্বপ্নের উদ্দেশ্য বুঝে ফেলছে। তার কাছেও প্রেজেন্টেশনের একটা অংশ আছে যেটা দেখাবে কিন্তু প্রকল্প কিভাবে হবে, প্রকল্পের মধ্যে কি কি ফ্যাসিলিটি থাকবে। আমি দেখাবো হচ্ছে কিভাবে আপনি এখান থেকে আয় করবেন কর্মসংস্থান নিয়ে, কারণ আমার কাজ হচ্ছে কর্মসংস্থান নিয়ে কাজ করা। আমি বাবা মার্কেটিং এর লোক, আমি টেকনিক্যাল জিনিস কম বুঝি, অনেক জিনিসই আমি কম বুঝি, তবু সেগুলো কিছু কিছু চর্চা করি আর কি, চেষ্টা করতেছি। রিসেন্টলি আমি রাজনীতিতেও নাম দিয়েছি, এটাও কম বুঝি। তো যেগুলা কম বুঝি এগুলো শিখতে আমার সময় লাগবে না, তাড়াতাড়ি শিখতে পারবো। আর যেটা শিখে আছি সেটা আরো উন্নত করতে পারবো। তো প্রেজেন্টেশন আছে নাকি? হ্যাঁ, তাহলে তার প্রেজেন্টেশনটা আগে আমরা দেখি, এরপরে আমি আমার প্রেজেন্টেশনটা দেখাবো যে এই প্রকল্পটাতে কি হবে। আমি একটা ধারণা দিই আপনাদেরকে। এইখানে আমরা অলরেডি প্ল্যান করে রেখেছি প্রায় আমাদের ড্রিম আর কি 30 থেকে 40 হাজার ফ্ল্যাট করা। এটা সম্ভব। ওনাদের যে পরিমাণ সিটিমেন্ট কোম্পানির যে পরিমাণ জায়গা আছে, ওনাদেরকে বলে রেখেছি আমি বলছি এটা শুরু কিন্তু আপনাদের সাথে 372 বিঘা, থাইবেন না, আর কাউকে দিয়ে না, আমরাই নেব বাকি। ধীরে 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 ওনারা কিন্তু ল্যান্ড ডেভেলপার, এবং এটার যে ম্যানেজিং ডিরেক্টর কাউসার সাহেব অত্যন্ত ব্রিলিয়েন্ট একজন, ট্রাস্টেড, আমি বলবো বিশ্বস্ত এবং অত্যন্ত মেধাবী লোক। আমি অনেক লোকের সাথে কথা বলেছি জীবনে, আমি কিছু লোকের 10 মিনিট কথা বললে ফিল করতে পারি যে কে কতটুকু মেধাবী, কে কতটুকু আন্তরিক। আর বাকি যারা আছেন, চেয়ারম্যান সাহেব, অন্যান্য পরিচালক, সবাই আন্তরিক, একবারে ঘরের মতো। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে গতকালকে হঠাৎ করে বলে ফেললেন ওনারাও নিজেরা নাকি আমাদের ফ্ল্যাট কিনবেন, এবং এটা শেষ না, কিন্তু মার্কেটিংও করবেন। তা আমি চিন্তা করছি ওনারা তো ডেস্টিনি ডিস্ট্রিবিউটর না, মার্কেটিং করবে কিভাবে? কারণ মার্কেটিং জানে হচ্ছে, আমি জানতাম ডেস্টিনি ডিস্ট্রিবিউটররা, এখন দেখি না মার্কেটিং এ আরো আমাদের স্টেক হোল্ডার আছে। ধন্যবাদ। তাইলে আমি খোরশেদকে সুযোগ দিচ্ছি তার প্রেজেন্টেশনটা করার জন্য। আমি আবার আসব। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে শুনছিলাম আপনাদেরকে সাথে নিয়ে একসাথে পথ চলাটা কতটা মসৃণ হতে পারে। আমরা আরো শুনবো সকলের কাছ থেকে। তবে এবারে প্রেজেন্টেশন উপস্থাপন করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করব ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম অপুকে। জি, থ্যাংক ইউ। আবার আপনার সামনে হাজির হলাম। আমার সম্পর্কে আমাদের
সম্মানিত চেয়ারম্যান, আমার শ্রদ্ধাভাজন দাদা বলি, আসলে আমার একজন দাদা এবং অত্যন্ত রেসপেক্টেবল একজন ব্যক্তিত্ব। আমি মানুষ অনেকের সাথে মেশার সুযোগ হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়ে আসছে, শুধু যাওয়া না, আমি তাদের সাথে মিশারও সুযোগ হয়েছে। বাংলাদেশে রিয়েল এস্টেট সেক্টর মানে হলো অ্যাজ এ লেবার ক্লাস থেকে আরম্ভ করে মিডিল ক্লাস থেকে হাই ক্লাস, তিনটা শ্রেণীর সাথে মিশতে হয় রিয়েল এস্টেট বিজনেস করতে গেলে। কারণ লেবার ক্লাস দ্বারা আমরা বিল্ডিং বানাই, মিডিল ক্লাস দ্বারা আমরা সাপ্লায়ার নেই, আর হাই ক্লাসের কাছে আমরা বিক্রি করে থাকি। তাহলে কি হলো, আপনারা যারা এখানে ফ্ল্যাট কিনতে আসছেন আপনারা কিন্তু সবাই হাই ক্লাসের পিপল। সেক্ষেত্রে ওই শ্রেণীগুলো দেখার পর আমি অনেক লোকের সাথে সম্পর্ক হওয়ার সুযোগ হয়েছে। রাত 10টা থেকে রাত 4টা পর্যন্ত, রাত সন্ধ্যা 10টায় শুরু হয়, রাত 4টা পর্যন্ত, দ্যাট মিন 6.5 ঘন্টা একটানা আমরা টেলিফোনে কথা বলে যাই। এবং এইভাবেই আসলে কিছুক্ষণ আগে যেটা বললেন, রেসপেক্ট, প্রেম, ভালোবাসা অথবা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুদূর প্ল্যানিং, এটা আমরা তখন থেকে করতে পারি। এবং ওনার মতো একজন মানুষ আমাদের সাথে আছেন, এটা আমার যে দায়িত্বটা আমাকে বললেন তার চাইতে বড় সৌভাগ্যবান আমি মনে করছি যে আমি রিয়েল এস্টেট সেক্টর নিয়ে আজকে প্রায় 27 ইয়ার্স কাজ করে যাচ্ছি, কিন্তু আহামরি এমন কোনো মানে অ্যাজ এ দৃষ্টমান কিছু রেখে যেতে পারছি না যেটা আমি চলে গেলেও, আমি দুনিয়া থেকে হারিয়ে গেলেও রয়ে যাবে যে এই পরিকল্পনা, এই প্রজেক্টগুলোর এই চিন্তা ভাবনাগুলো ওনারা করেছেন, এই লোকটা করেছেন, এই মানুষটা করেছেন। আমার নেক্সট জেনারেশন এবং দেশবাসী এবং আমাদের সকলের কাছে যে এই ধরনের স্থাপনা রেখে যেতে চাই, এই ধরনের প্ল্যানিং আমি সবসময় স্বপ্ন দেখি এবং দেখছি, যেটা আজকে আমাদের এই মন এবং মননের সমন্বয়ের কারিগর আমাদের রফিকুল আমিন সাহেবের হাত ধরে আমরা এই আমি আমার স্বপ্নকে বাস্তব রূপ দিতে, যে আপনাদের মতো স্বপ্নের সাথে আমি সম্পৃক্ত হয়ে গেছি। তো আপনারা ডেস্টিনি এখানে ম্যাক্সিমাম মানুষজনই সবাই হয়তো বা এখানে ডেস্টিনি লোকজন আছেন, কিন্তু আমি কিছুদিন আগে বললেন আসলে ডেস্টিনি কেউ না, এই কথাটা শুনে আমার কাছে নিজে গোছে কেন যেন কষ্ট মনে হলো। আমি কি করে যেন নিজের অজান্তেই আপনাদের কাউদের মধ্যে কেউ হয়ে গেছি, সবার মধ্যেই। আমি যেখানে যাই, যেখানে দেখি না কেন, গত পরশুদিন আমি গিয়েছিলাম আমার বাচ্চা নিয়ে যমুনা ফিউচার পার্কে। হঠাৎ করে 4-5 জন লোক এসে বলতেছে যে স্যার কেমন আছেন স্যার, মানে আপনি আমি স্যার এই আপনার ওই প্রকল্পের এই ব্যাপার। আসলে আমি এই যে একটা সম্মানিত, এটা বিগত দিনগুলিতে কম পেয়েছি, এখন অনেক বেশি পাচ্ছি, কিন্তু আমার জীবনটা ব্লক করে ফেলতেছে আর কি। আমি আসলে উড়ন্ত পাখির মতো যেখানে যেখানে মন চায় যেভাবে চলি না কেন, জীবনটা অত গণ্ডির মধ্যে লিমিট রাখতে চাইনি, এবং অতি সাদামাটা ভাবেই চলি, সবার সাথেই আসলে সাদামাটা চলার চেষ্টা করে গেছি, হয়তো আপনারা যাদের সাথে মিটিং করে আসছে না কেন। এবং এর মধ্যে আমাদের ক্রিয়েশন লুকায়িত আছে, যে ক্রিয়েশনগুলো আমরা রেখে করে দুনিয়া থেকে হারাতে চাই। তো আমরা যেন চাচ্ছি আপনাদের এই পরিকল্পনার সাথে কিভাবে আমরা রূপ দিতে চাচ্ছি। কিছুক্ষণ আগে আমার বক্তব্য শুনলাম, এখন আমরা একটা ভিজিবল কিছু বিল্ডিং ডিজাইন যে কাজগুলো করেছে এটা একটু দেখাতে চাচ্ছি। থ্যাংক ইউ, প্লিজ স্টার্ট। আমাদের এই স্বপ্ন শহরের এজ এ মডার্ন লিভিং প্রজেক্ট দিয়ে আমাদের এই টাইটেল দেওয়া, বাট আমার মূল টাইটেলটা হলো এজ এ মডার্ন কন্ডোমিনিয়াম, স্মার্ট কন্ডোমিনিয়াম বলা যাবে। আমাদের টোটাল বিল্ডিংটাকে পুরো 370 বিঘা জায়গাকে বলবো আমরা মডার্ন স্বপ্ন শহর স্যাটেলাইট সিটি। একটা বিল্ডিংকে বলবো ইন্ডিভিজুয়াল ভাবে বলবো যে স্মার্ট কন্ডোমিনিয়াম। মিনস একটা কন্ডোমিনিয়ামের মালিক হতে গেলে কিন্তু অনেক বিশাল যে সুবিধা থাকা দরকার, সমস্ত সুবিধা কিন্তু আমাদের এই এক মুঠো চাল মানুষের কথা আছে কি জানেন কিনা, অনেক মায়েরা, ভাবিরা, আপুরা এখানে আছেন, যে আমাদের মায়েরা ছোটবেলায় দেখতাম রান্না করার সময় 1 ফোঁটা চাল সাইডে এক পাতিলে রেখে দিত। কখনো যখন ক্রাইসিস হতো তখন ওই চালটাকে ঢেলে আবার 2 দিনের খাবার রান্না হয়ে যেত। ঠিক তেমনই
এমন একটা এক মুঠো চাল রাখার মতো পদ্ধতি সিস্টেম আমাদের এই চেয়ারম্যান সাহেব করেছেন, যে মাত্র 16,000 টাকার বিনিময়ে কোন রকম এক বস্তা চাল থেকে এক মুঠো চাল দিবেন তা না, কোনো ডাউন পেমেন্ট ছাড়া মাত্র 16,000 টাকা আপনি সাইড করে রাখবেন। জীবন পথ চলতে অনেকেই আমরা একটা ভালো ড্রেস, একটা লেহেঙ্গা কিন্তু আমরা 16,000 টাকার উপরে ব্যয় করে থাকি। একটা সুটেড বানালে, একটা ড্রেস বানাতে গেলেও আমরা এই 10-15 হাজার টাকা ব্যয় করে থাকি। এটা যদি এক বছরের একটু কনসাস করে, একটু সেভ করে যদি চলি, আমাদের কোনো যে অজান্তেই একটা ফ্ল্যাটের মালিকানা হয়ে যেতে পারছে। শুধু ফ্ল্যাট না, এক মডার্ন আবাসিক অবস্থানের, আবাসিক জায়গার একটা মালিকানা হতে যাচ্ছে। আমরা আজকের এই ফ্ল্যাটের ব্যাপারে যদি যেতে চাই, মডার্ন স্বপ্ন শহর বিল্ডিং এর প্রজেক্টের নেক্সট টাইমে আসছি। আর কাছে না, একটু দাঁড়ান, দেখেন আপনি কাজ করছে না, এখান থেকে কাজ করছে না কেন প্লিজ? না হচ্ছে না তো, এন্টার দিচ্ছি, ল্যাপটপ যাচ্ছে না, এই যে এন্টার পাওয়ার পয়েন্টে যাচ্ছে না আর কি, আমি দিচ্ছি প্লিজ। জি, ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাট, এই 16,000 টাকার কথাটাই হলো ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের বিশ্লেষণটা কি? আপনার অনেকে প্রশ্ন থাকতে পারে। আমরা যারা এখানে ভাড়া থাকি, যারা এখানে মিডিল ক্লাস পিপলদের জন্য আসলে এই ফ্ল্যাটটা চিন্তা করা, যারা 25 থেকে 30,000 টাকা ভাড়া, নিচে কোনো ভাড়া পাওয়া যায় না, তাই নয় কি? অথচ মাত্র ওইখান থেকে একটা অ্যামাউন্ট যদি সেভ করে রাখা যায়, মাত্র আপনি এই ফ্ল্যাটের মালিকানা হওয়ার সুযোগ থাকছে। এই জন্য আমরা ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের কথা বলছি। দ্বিতীয়ত আসে ওয়েলকাম টু আওয়ার নিউ লাইফস্টাইল। আমাদের ওয়েলকাম টু আওয়ার নিউ লাইফস্টাইল মানে জীবনের মাত্রাই চেঞ্জ হয়ে যাবে। সত্যিকার অর্থে যদি বলতে চাই, আপনাদের যদি সার্বিক সহযোগিতা আমরা সবসময় পাই, কন্টিনিউ পাই, আমাদের এই জীবনের মান এই কমপ্লেক্সের মাধ্যমে চেঞ্জ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। অ্যাবাউট SSPL means স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেড, এবং আমাদের টাস্ক ডেভেলপমেন্ট অ্যান্ড টাস্ক ডেভেলপার লিভিং কোয়ালিটি অ্যান্ড কমিটমেন্ট। কোয়ালিটি এবং কমিটমেন্ট নিয়ে আমরা কোনোভাবে আপোষ করছি না। এক নাম্বার হলো কোয়ালিটি, যে ধরনের কোয়ালিটি থাকা দরকার। আপনারা হয়তো ভাবতে পাচ্ছেন যে আমাদের অল্প টাকার এই 16,000 টাকার বিনিময়ে কি ধরনের কি হয়। আসলে অ্যাবসলিউটলি রং ধারণা। আমরা কোয়ালিটি এবং কোনো রকম ভাবে কোয়ালিটি থেকে আপোষ করার সুযোগ নেই। আমরা ভূমিকম্প প্রতিরোধের কথা মাথায় রেখে এবং বিল্ডিং এর সমস্ত ফ্যাসিলিটি যেভাবে আমরা তুলে ধরছি, সেগুলোকে আমরা এখানে কমপ্লিট ভাবে তৈরি করব। ভিশন এবং ডিজাইন, আমাদের ডিজাইন এক অত্যাধুনিক এক নিউ কনসেপ্টের ছেলেকে দিয়ে তৈরি করেছি। এখানে বাংলাদেশে অনেক নামি দামি আর্কিটেক্টদের নাম শুনে থাকবেন, কিন্তু তাদের মাথায় একই রকম ভাবে কনসেপ্ট হয়ে যায়। বাট আমরা একটা বিদেশে যারা ছিল, বিদেশ থেকে যারা ঘুরে আসছে, তাদের দ্বারা শেড স্কার আমাদের ডিজাইন কনসেপ্টের ওনার যারা করে যাচ্ছেন, ওদের কনসেপ্টের সাথে আমার কনসেপ্টে অনেক মিল রয়েছে। আমার আইডিয়াটাকেও তারা নিজেদের মতো করে গড়ে দিতে পারছে বলেই এই আর্কিটেক্ট আমরা বেছে নিয়েছি এবং তাদের দ্বারা এই মিশন শেষ করছি। প্রাইম লোকেশন, আমরা সবসময় একটা দিক লক্ষ্য করব, লোকেশনটার ব্যাপারে। শহর এখন আর শহর কেন্দ্রিক নাই। বড় ধরনের প্রকল্প করতে গেলে ডেফিনেটলি শহরে বিসাইড সিটি, শহরের বাইরেই শহর গড়ে তুলতে হবে এবং গড়ে তুলবে, এবং হয়ে যাচ্ছে তাই। পূর্বাচল আগামী 5 বছর পরে দেখবেন, আপনারা যখন 5 বছর সময় আপনাদের ফ্ল্যাটে উঠবেন, ঠিক তার মধ্যেই পূর্বাচল শহর আর এরকম থাকবে না। তখন রাস্তাঘাট, বিল্ডিং অনেক চেঞ্জ হয়ে যাবে। এটা হবে প্রাণ কেন্দ্র। ঠিক তেমনই লোকেশনগুলো আমরা চয়েস করে যাচ্ছি। আর একটা কথা জানি এবং আমি শুনেছি, দেখেছিও, যে রফিকুল আমিন সাহেব যেখানে দাঁড়ায় সেখান থেকে লাইন শুরু হয়ে যায়। তাহলে যদি তাই হয়ে থাকে, এত বড় একটা প্রকল্প যদি দাঁড়ায়, তাহলে এটা এখান থেকে শহর হবে না, এইটাই হবে শহর আমাদের। তো আমাদের ফোকাস, আমাদের এই কমফোর্ট লিভিং এবং সিকিউরিটি যেটা বলি না কেন, কমফোর্ট লিভিং এর ব্যাপারে যেটা বলতে চাই, আমাদের কেউ কাউকে ওয়ান টাইম টাকা দিয়ে, কষ্ট করে ধার করে টাকা দিয়ে ফ্ল্যাট কিনতে হবে,
এই ধরনের কোনো রকম প্রেশারে থাকতে হবে না, প্রেশারে বিহীন, টেনশনবিহীন কারো কাছ থেকে যদি আপনি 2-4 লাখ টাকা লোন নিয়েও বা নিজের জমানো টাকা থেকে যদি একটা ফ্ল্যাটের বুকিং করেন, একটা ফ্ল্যাটের মালিকানা হন, মাত্র 5 বছর 5 ইয়ার্স মানে 9,60,000 টাকা পে করবেন, তার বিনিময়ে কিন্তু আপনি একটা ফ্ল্যাটের মালিকানা হয়ে যাচ্ছেন। ব্যালেন্স কিন্তু আপনি বিল্ডিং এ ওঠার পর আপনি টাকা দিচ্ছেন, টাকা আপনি তাও যদি ভাড়া দেন, ভাড়ার টাকা থেকে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে, অথবা আপনি যে ভাড়া থাকতেছেন সেই টাকা দিয়ে আমাদেরকে দিচ্ছেন। সুতরাং আপনি মাত্র ইনভেস্টমেন্ট অনলি 9,60,000 টাকা, তার বিনিময়ে আপনি একটা মডার্ন, লেটেস্ট মডার্ন, শুধু আপনার জীবনের জন্য নয়, আমাদের নেক্সট জেনারেশনের জন্য এই ফ্যাসিলিটিস গ্রহণ করা, এই এনভায়রনমেন্ট বসবাস করা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি। ওকে, কনস্ট্রাকশনের ব্যাপারেও আমরা যেভাবে সাজিয়েছি, অনেকগুলো যারা অনেক বিল্ডিং হয় একটা কমপ্লেক্সের মধ্যে, দেখতে পাচ্ছেন যে উত্তরা 16 নম্বর সেক্টর, 18 নম্বর সেক্টর, দেখা যাচ্ছে এক সারিবদ্ধভাবে বিল্ডিং হয়ে গেছে লাইন ধরে কলোনির মতো। কিন্তু আমাদের বিল্ডিংগুলো আমরা মাথায় রাখতেছি যে জিগজাগ করে, যাতে কিনা একদম কলোনির মতো না তৈরি হয়। এই জন্য আমরা একদম স্কোয়ারে যে জায়গা হতে হবে এমন কোনো দরকার নেই। যেখানে আমাদের জায়গাগুলো বক্রাকার থাকলে সেখানে একটা বিল্ডিং হয়ে যাচ্ছে, আবার কিছু সবুজ গ্রিন, আবার কিছু ল্যান্ডস্কেপিং, আবার কিছু আপনার যে ফুটপাথ, এইভাবে করে আমাদের ডিজাইনগুলো সাজানো হয়েছে। এলিগেন্স রিসেপশন, কিছুক্ষণ আগে আমি বলে গিয়েছিলাম যে রিসেপশনের ব্যাপারটা অনেক ওয়াইড, প্রায় 4,000 স্কোয়ার ফিটের রিসেপশন এক একটা বিল্ডিং এর নিচে। যে বিল্ডিং এ আপনি থাকবেন ওই বিল্ডিংটা হবে 4,000 স্কোয়ার ফিটের রিসেপশন। মিনস আপনি অনেক সোফা দিয়ে আলাদাভাবে কেউ গেস্ট আসলে যেন তারা বসতে পারেন, এবং আপনি বাইরে থেকে এসে হুট করেই সাথে সাথে চলে যেতে হবে এমন কোনো কথা নেই। আপনি বসে তারপর আপনি আপনার বাসায় যেতে পারছেন, ফ্ল্যাটে যেতে পারছেন। এবং স্টাইলিস্ট কফি শপ বলতে যে মডার্ন কফি শপ বলবো, আজকাল যে ধরনের কফি শপ থাকে প্রত্যেকটা বিল্ডিং এর নিচে ইন্ডিভিজুয়াল ভাবে আমাদের কফি শপ থাকবে। সেখানে আপনি বাসা উপরের দিকে তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছেন, না খেয়ে গেলে আবার বউ রাগ করে যে আরে অমঙ্গল হয় নাকি। কিন্তু অমঙ্গলের কথা মাথায় রেখেও ঠিক আছে, তোমার বউ কষ্ট করার দরকার নেই, তুমি শীতের দিন ঘুমাও, আমরা নিচ থেকে কফি খেয়ে চলে যেতে পারবো অফিসে। মানে আমরা ফ্যাসিলিটিস গুলো কোনটা চিন্তা না করিস, প্রত্যেকটা জিনিস আমি আপনাদের জায়গায় থেকে, আপনাদের যারা একজন মালিকানা হয়ে, আমি 700 স্কোয়ার ফিটের ফ্ল্যাট মালিক হলে আমি কি কি চিন্তা করতাম, কি কি আমার লাগবে, ওই জায়গাটা মাথায় রেখে আমি আমাদের এই ডিজাইনগুলো, আমাদের কনসেপ্টগুলো সাজানো হয়েছে। এবং আরেকটা জিনিস জানতে পারছি যে মানে জেনেছেন হয়তো বা জানেন কিনা জানি না, এই 16,000 টাকার মধ্যে কিন্তু একটা ফ্রি জিনিস আছে, যেটা বলা হয় আজকাল তো সবকিছু কিনলেই একটা কিনলে একটা ফ্রি পাওয়া যায়, তাই না? অনেক জায়গায় নাকি শুনছি যে বউ বিয়ে করলে শাড়ি ফ্রি পাওয়া যায়, এমনও হয়। তাহলে আমরা একটা ফ্ল্যাট দিতে, ফ্ল্যাটের সাথে কিছু ফ্রি, মানে ফ্রি থাকলে ভালো হয় না? ঠিক তেমনই আমরা একটা ফ্ল্যাটের এই মালিকানার এই অ্যামাউন্টের মধ্যে একটা বাইক পার্কিং স্পেস, যেহেতু একটা মিডল ক্লাস ফ্যামিলির জন্য সাজানো রয়েছে, বাইক পার্কিং স্পেস অ্যাবসলিউটলি প্ল্যানের সাথে কোনো উইদাউট পার্কিং এ, উইদাউট পেমেন্টে একই কমপ্লেক্সের মধ্যে থাকবে, একই প্যাকেজের মধ্যে আমাদের এই বাইক পার্কিংটা রয়েছে। এখন কেউ বলতে পারেন যে আমরা তো মডার্ন জায়গায় থাকবো, আমাদের তো গাড়িও থাকবে। ইয়েস, কেউ যদি চান যে আমাদের গাড়ি লাগবে, গাড়ি পার্কিং চান, সেই রিকুইজিশন আগে থেকে দিয়ে রাখবেন। আমরা গাড়ি পার্কিং এর জন্য এখন ইলেকট্রিক মেকানিক্যাল সিস্টেমের মধ্যে যে ইলেকট্রিক কার পার্কিং স্পেস রয়েছে, এখন মডার্ন টেকনোলজি, সেই টেকনোলজি আমরা স্থাপন করব। তার জন্য আপনাদেরকে আলাদা একটা পেমেন্ট করে গাড়ি পার্কিংটা নিতে হবে।